সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের অনেকেরই বই পড়ার সময় থাকে না বা বই পড়তে পারেন না, কিন্তু আমরা চাইলেই সেই বইটাকে অডিও আকারে শুনে বইয়ের মূল বিষয়গুলো জানতে পারি। তো আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের এই আয়োজন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পাওলো কোয়েলহোর দ্য অ্যালকেমিস্ট একটা বই যা সারা বিশ্বেই পরিচিত। আজ আমরা মাকসুদুজ্জামান খানের করা এর বাংলা অনুবাদ থেকে কিছু অংশ নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ ঠিক, সান্তিয়াগোর ওই পিরামিডের দিকে যাত্রার গল্পটা তো অনেকেই জানে, কিন্তু এর ভেতরে যে দর্শনটা আছে, ওই জীবনের সংকেত, রূপান্তর, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলাটা জরুরি। একদম, কারণ গল্পটা তো শুধু একটা অ্যাডভেঞ্চার নয়, তাই না? এটা আসলে আমাদের নিজেদের ভেতরের যাত্রার মতো। ঠিক তাই। আন্দালুসিয়ার এক সাধারণ মেষপালক, সে স্বপ্ন দেখছে মিশরের পিরামিডের কাছে গুপ্তধন আছে। এই যে শুরুটা, এখান থেকেই কিন্তু অনেক কিছু বোঝার আছে। ওই যে বারবার একই স্বপ্ন দেখা, আর তারপর এক জিপসি মহিলার কাছে যাওয়া, স্বপ্নের মানে জানতে। হ্যাঁ, আর তারপরেই তো দেখা হয় সালেমের সেই রহস্যময় বৃদ্ধ রাজার সাথে, মেলকিজেডেক। উনিই প্রথম বলেন ব্যক্তিগত কিংবদন্তি বা পার্সোনাল লেজেন্ডের কথা। এই পার্সোনাল লেজেন্ড ব্যাপারটা ঠিক কি? শুধু একটা লক্ষ্য ঠিক করা, নাকি তার চেয়েও বেশি কিছু? এটা আসলে শুধু লক্ষ্য নয়। কোয়েলহো বোঝাতে চেয়েছেন এটা আমাদের অস্তিত্বের মূল কারণ, যে কাজটা করার জন্যই আমাদের জন্ম বলতে পারেন। মেলকিসেডেক যখন সান্তিয়াগোকে এই পথের কথা বলেন, তিনি আসলে ওর ভেতরের গভীরতম ইচ্ছাটাকে চিনতে সাহায্য করেন। আচ্ছা, এটা কি এমন কোনো ডাক যা আমরা সবাই পাই? হয়তো। কোয়েলহোর মতে এটা এড়িয়ে গেলে জীবনে একটা শূন্যতা বা অপূর্ণতা থেকে যায়। কিন্তু এই ডাকে সাড়া দেওয়া তো সহজ না। মেলকিসেডেক আবার শুভ লক্ষণ বা ওমেনসের কথাও বলেন। এই ইশারাগুলো কি সত্যি বাইরের জগতের, নাকি আমাদের মনেরই কথা? এটা একটা দারুণ প্রশ্ন। আমার মনে হয় কোয়েলহো দুটো দিকই খোলা রেখেছেন। একদিকে মনে হয় যেন এই বিশ্ব বা বিশ্বাত্মা সত্যি আমাদের পথ দেখাতে চায়, ছোট্ট ছোট্ট ঘটনার মাধ্যমে, যেমন ওই উড়িমার থম্মিম পাথর দুটো। হ্যাঁ, আবার অন্যদিকে এই ইশারাগুলো বুঝতে হলে নিজের মনকে খুব স্থির রাখতে হয়, গভীরভাবে খেয়াল করতে হয়। পাথর দুটোও তো সরাসরি পথ দেখায় না, শুভ সিদ্ধান্ত নিতে সাহায্য করে যখন মনে দ্বিধা থাকে। আসল জোরটা নিজের উপলব্ধির ওপরেই। তারপর সে তার চেনা জগৎ, ভেড়ার পাল সব বিক্রি করে দিল, আফ্রিকার দিকে রওনা হলো। এটা তো বিশাল একটা রিস্ক। বিশাল। নিজের কমফর্ট জোন ছেড়ে একেবারে অজানার দিকে ঝাঁপ দেওয়া। কিন্তু ট্যাঙ্গিয়ারে পৌঁছেই তো হোঁচট খেল, একেবারে সর্বশান্ত হয়ে গেল। তখন মনে হয় যাত্রাটা কি এখানেই শেষ? এটা কি ব্যর্থতা? এখানেই কাহিনীর একটা গুরুত্বপূর্ণ মোড়। এই ধাক্কাটা আপাত দৃষ্টিতে ব্যর্থতা মনে হলেও এটা আসলে একটা খুব জরুরি শিক্ষা। এটা ওকে মাটির কাছাকাছি নিয়ে আসে, ওর অহংবোধটা একটু ভাঙে। একদম। কোয়েলহো যেন বলতে চাইছেন বড় কিছু পাওয়ার আগে এই শূন্যতার ভেতর দিয়ে যাওয়াটা দরকারি। আর এই কঠিন সময় তো আসল পরীক্ষা শুরু হয়। হাল ছেড়ে দেবে নাকি এখান থেকেও শিখবে? সে তো হাল ছাড়ল না, বরং একটা স্ফটিকের দোকানে কাজ নিল। প্রায় 1 বছর থাকলো সেখানে। হ্যাঁ, এবং এই পর্বটা খুব ইন্টারেস্টিং, বিশেষ করে ওই দোকান মালিকের চরিত্রটা। ঠিক, তারও তো মক্কা যাওয়ার স্বপ্ন, কিন্তু সে যেতে ভয় পায়। অদ্ভুত না, স্বপ্ন পূরণের ভয়। এটাই তো কোয়েলহো দেখাচ্ছেন, মানুষের মনের একটা গভীর দ্বন্দ্ব। দোকান মালিকের ভয়টা শুধু মক্কা যেতে পারবে কি পারবে না তা নয়, তার আসল ভয়টা হলো স্বপ্নটা যদি পূরণ হয়ে যায়, তারপর কি নিয়ে বাঁচবে সে। অভ্যাসের জীবনটা তখন অর্থহীন মনে হবে। হ্যাঁ, সে অভ্যাসের দাস হয়ে গেছে, পরিবর্তনকে ভয় পায়, অজানা ভবিষ্যৎকে ভয় পায়। এই চরিত্রটা সান্তিয়াগোর কাছে একটা আয়নার মতো। সান্টিয়াগো বুঝতে পারে সে এরকম হতে চায় না। সে বরং দোকানের নতুন আইডিয়া দেয়, ডিসপ্লে কেস বানায়, পাহাড়ের ওপর চা বিক্রির কথা ভাবে। ঠিক, সে শুধু টাকা জমাচ্ছে না, সে আসলে প্রতিকূলতার মধ্যেও নিজের ভেতরের শক্তিটাকে কাজে লাগাচ্ছে, সমাধান খুঁজছে। সে বুঝতে পারছে পরিস্থিতি যাই হোক, চেষ্টা চালিয়ে যেতে হবে। এই সক্রিয় থাকাটাই ওকে আবার ওর স্বপ্নের পথে ফিরিয়ে আনে। একদম। স্ফটিক বিক্রেতার নিষ্ক্রিয়তা দেখে সে শেখে যে ভয় আর অভ্যাসের দাসত্বই হলো আসল বাধা। এই শিক্ষাটা নিয়েই সে আবার মরুভূমির পথে পা বাড়ায়। এরপর মরুভূমির কাফেলায় যোগদান, সেখানে একজন ইংরেজের সাথে দেখা হয়।
হ্যাঁ, যে বই পড়ে অ্যালকেমি শিখতে চায়। এখানে জ্ঞান অর্জনের দুটো পথের তুলনা খুব স্পষ্ট। ইংরেজ ভদ্রলোক বইয়ের জ্ঞানে বিশ্বাসী, আর সান্তিয়াগো শিখছে চারপাশ দেখে, তাই তো? মরুভূমির নীরবতা থেকে, কাফেলার জীবন থেকে। ঠিক। কোয়েলহো প্রাতিষ্ঠানিক জ্ঞান আর অভিজ্ঞতালব্ধ জ্ঞানের একটা সুন্দর ব্যালেন্স দেখিয়েছেন। ইংরেজ ভদ্রলোক তথ্য জানেন, কিন্তু জীবনের সাথে মানে ওই বিশ্বত্তার সাথে তার সংযোগটা কম। আর সান্তিয়াগো বই না পড়লেও জগৎকে পড়ছে, প্রকৃতির ভাষা বোঝার চেষ্টা করছে। হ্যাঁ, মরুভূমি যেন তার কাছে একটা জীবন্ত বই। সে বিশ্বত্তার সাথে সংযোগ স্থাপন করছে অভিজ্ঞতার মাধ্যমে। এই বিশ্বত্তা বা সোল অফ দ্য ওয়ার্ল্ড ধারণাটা আসলে কি? এটা কি কোনো ধর্মীয় শক্তি, নাকি প্রকৃতির একটা কালেকটিভ কনসিয়াসনেস? কোয়েলহোর লেখায় এটা একটা খুব সেন্ট্রাল আইডিয়া। এটা কি নির্দিষ্ট কোনো ধর্মের ছাঁচে ফেলা মুশকিল। এটা আসলে সেই শক্তি বা চেতনা যা সব কিছুর মধ্যে যোগসূত্র তৈরি করে। যখন কেউ তার ব্যক্তিগত কিংবদন্তির পথে মন দিয়ে চলে, তখন সে এই বিশ্বত্তার সাথে মানে এক সুরে বাধা পড়ে যায়। আর তখনই কাকতালীয় ঘটনাগুলো শুভ লক্ষণ হয়ে ওঠে। হ্যাঁ, তখন সেগুলো আর কাকতালীয় থাকে না, সেগুলোই হয়ে ওঠে পথনির্দেশ। মহাবিশ্ব যেন তার ইচ্ছা শক্তিকে সাড়া দেয়। এই সংযোগের জোরেই কি সে পরে আলফা ইউ মরুদ্যানে ওই বাজ পাখির লড়াই দেখে বুঝতে পারে যে আক্রমণ হবে? এটা তো প্রায় ভবিষ্যৎ দেখার মতো। অলৌকিক মনে হতে পারে, কিন্তু কোয়েলহোর দর্শন অনুযায়ী এটা সম্ভব। যখন কেউ প্রকৃতির সাথে খুব গভীরভাবে একাত্ম হয়, সে এমন কিছু অনুভব করতে পারে যা সাধারণ যুক্তির বাইরে। এটা হলো বিশ্বাত্মার ভাষা বোঝা। কিন্তু শুধু বুঝতে পারলেই তো হবে না, সেটা বলার সাহসও তো লাগে। গোত্রপ্রধানরা তো প্রথমে বিশ্বাসই করতে চায়নি। ঠিক, ঝুঁকিটা সেখানে। জ্ঞানটা পাওয়ার পর দ্বিধা কাটিয়ে সেটা প্রকাশ করার সাহস, না হলে তো এই জ্ঞান অর্থহীন। আর এই মরুদ্যানেই ফাতিমার সাথে দেখা, প্রেম। কিন্তু এই প্রেম তো বাধা হয়ে দাঁড়ায় না। না, বরং অনুপ্রেরণা হয়ে ওঠে। ফাতিমার চরিত্রটা হয়তো একটু বেশি আদর্শ মনে হতে পারে, যে তার ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দেয় স্বপ্ন পূরণের জন্য। একটু যেন অবাস্তব লাগে। হতে পারে, কিন্তু কোয়েলহো এখানে প্রেমের একটা অন্য মানে দিচ্ছেন। তিনি বলছেন যে ভালোবাসা বেঁধে রাখে, অধিকার চায়, সেটা হয়তো মোহ। আসল ভালোবাসা মুক্তি দেয়, একে অপরের স্বপ্নকে সম্মান করে। ফাতিমা মরুভূমির মেয়ে, সে জীবনের চক্র বোঝে, সে অপেক্ষা করতে রাজি। হ্যাঁ, সে জানে সান্তিয়াগোকে তার যাত্রা শেষ করতে হবে, আর এই অপেক্ষা, এই বিশ্বাসটাই তাদের ভালোবাসাকে আরও গভীর করে। এটা সান্তিয়াগোর যাত্রায় শক্তি যোগায়, তাকে লক্ষ্য থেকে সরায় না। এরপর দেখা হয় আসল অ্যালকেমিস্টের সাথে। ওনার শিক্ষাগুলো তো আরও গভীর, যেমন হৃদয়ের কথা শোনার উপর জোর দেয়া। যেখানেই তোমার হৃদয়, সেখানেই তোমার গুপ্তধন। এর মানে কি? এর মানে হলো আমাদের গভীরতম ইচ্ছা, আমাদের আবেগ, আমাদের ইনটিউশন, এগুলোই আমাদের আসল পথের দিশা দেয়। বুদ্ধি বা যুক্তি অনেক সময় আমাদের নিরাপদে রাখতে চায়, কিন্তু হৃদয় আমাদের সেই দিকে টানে যা আমাদের ব্যক্তিগত কিংবদন্তির সাথে যুক্ত। কিন্তু হৃদয় তো পরিবর্তনশীল, ভয় পায়, কষ্ট পায়। হ্যাঁ, অ্যালকেমিস্ট সেটাও বলেন, কিন্তু তার সত্ত্বেও হৃদয়ের কথা শুনতে হবে, কারণ হৃদয় বিশ্বত্তার সাথে সরাসরি কানেক্টেড। ওর কথা উপেক্ষা করলে জীবনের মূল সুরটাই হারিয়ে যায়। আর গুপ্তধন তো শুধু সোনাদানা নয়, আত্মিক শান্তি, পূর্ণতা, সেই পূর্ণতার পথ হৃদয় দেখায়। অ্যালকেমিস্ট ভয়কে জয় করার কথাও বলেন, বিশেষ করে ব্যর্থতার ভয়, এমনকি মৃত্যু ভয়। সান্তিয়াগোকে তো শেষে ভয়ঙ্কর পরীক্ষার মুখে পড়তে হয়, যখন তাকে বাতাসে রূপান্তরিত হতে বলা হয়। হ্যাঁ, ওটা চূড়ান্ত পরীক্ষা। তবে এটাকে আক্ষরিক অর্থে নেওয়ার দরকার নেই, এটা আসলে প্রতীকী, মানে আত্মার রূপান্তর। একদম। অ্যালকেমি এখানে রূপক। ধাতুকে সোনায় বদলানোর চেয়েও বড় অ্যালকেমি হলো আত্মার বদল। সান্তিয়াগো যখন মরুভূমি, বাতাস, সূর্যের সাথে কথা বলে, সে আসলে নিজের ভেতরের ভয়, সীমাবদ্ধতাগুলো ভাঙছে। সে বুঝতে পারছে যে সে একা নয়, এই পুরো বিশ্বের অংশ সে। ঠিক, সে যখন যে হাত সবকিছু লিখেছে, মানে সেই পরম সত্তার সাথে সংযোগ স্থাপন করে, তখন সে তার অহংবোধকে অতিক্রম করে বিশ্বাত্মার সাথে এক হয়ে যায়। এটাই আসল রূপান্তর।
ভয়কে জয় করে নিজের অসীম সম্ভাবনাকে উপলব্ধি করা, বাতাসে পরিণত হওয়াটা এই আত্মিক রূপান্তরেরই একটা প্রকাশ। এই কঠিন পরীক্ষার পর সে যখন অবশেষে পিরামিডে পৌঁছায়, গুপ্তধনের বদলে পায় মার আর উপহাস, আর ঠিক তখনই জানতে পারে আসল গুপ্তধন কোথায়। হ্যাঁ, স্পেনের সেই পরিত্যক্ত গির্জায় যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। এই মজুগরটা গল্পের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটা। এর মানে কি দাঁড়ালো? পুরো যাত্রাটাই কি তাহলে বৃথা? না, একেবারেই না। কোয়েলো এইটাই বলতে চাইছেন, আসল প্রাপ্তি গন্তব্যে পৌঁছে নয়, বরং পুরো যাত্রাপথটাই প্রাপ্তি। সান্তিয়াগো যদি প্রথমেই ওই গির্জায় মাটি খুঁড়ত, সে হয়তো সোনা পেত, কিন্তু সেই সোনার আসল মূল্য বোঝার মতো জ্ঞান, অভিজ্ঞতা বা আত্মিক পরিবর্তন তার হতো না। এই দীর্ঘ কঠিন যাত্রাটাই তাকে তৈরি করেছে। একদম। এই যাত্রা তাকে জীবনের ভাষা শিখিয়েছে, ভালোবাসার মানে বুঝিয়েছে, ভয়কে জয় করতে শিখিয়েছে। ডাকাত সর্দারের কথাটা শোনার পর সে শুধু একটা তথ্য পায়নি, সে তার অর্জিত জ্ঞান দিয়ে সত্যটা উপলব্ধি করেছে। তাহলে গুপ্তধনটা আসলে কি? শুধু ওই মোহর ভর্তি সিন্দুক? না, সিন্দুকটা একটা প্রতীক, পুরস্কারের মতো। আসল গুপ্তধন হলো স্যান্টিয়াগোর ভেতরের পরিবর্তন, তার আত্ম আবিষ্কার। সে তো আর আগের মেষপালক নেই। সে পৃথিবীকে পড়তে শিখেছে, নিজের মনকে বুঝতে শিখেছে, বিশ্বাত্মার সাথে সংযোগ করতে পেরেছে। এবং সবচেয়ে বড় কথা, সে তার ব্যক্তিগত কিংবদন্তিকে অনুসরণ করার সাহস দেখিয়েছে। এই জ্ঞান, এই অভিজ্ঞতা, এই রূপান্তর, এটাই তার আসল সম্পদ। সোনাটা বলতে পারেন একটা বোনাস। তার মানে পুরো জার্নিটাই ছিল নিজেকে জানার, নিজেকে তৈরি করার একটা প্রসেস। পিরামিডটা ছিল একটা বাহানা, যা তাকে ঘর থেকে বের করে এনেছিল। ঠিক, যাত্রাটাই তাকে অ্যালকেমিস্ট বানিয়ে তুলেছে। সে শিখেছে জীবনের সবকিছুই এক সূত্রে গাঁথা, প্রত্যেকটা অভিজ্ঞতার মানে আছে, আর নিজের স্বপ্নের প্রতি সৎ থাকলে এই বিশ্বই তাকে সাহায্য করতে এগিয়ে আসে। সে স্পেনে ফেরে শুধু ধনী হয়ে নয়, জ্ঞানী আর পূর্ণ একজন মানুষ হিসেবে। তাহলে দ্য অ্যালকেমিস্টের এই নির্বাচিত অংশগুলো থেকে মূল বার্তাটা এটাই দাঁড়াচ্ছে যে আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত কিংবদন্তি আছে, একটা গভীরতর উদ্দেশ্য। আর সেই পথে চলতে গেলে সাহস লাগে, বিশ্বাস লাগে, জীবনের ইশারাগুলো চেনার ক্ষমতা লাগে। আর ভয়কে জয় করার মানসিকতা লাগে। ভালোবাসাটাও জরুরি, তবে সেটা বাঁধন হিসেবে নয়, মুক্তির শক্তি হিসেবে। আর সবশেষে আসল প্রাপ্তি বস্তুগত কিছুর চেয়ে অনেক বড়, সেটা হলো আত্মিক জ্ঞান আর রূপান্তর। যাত্রাটাই গন্তব্য, যাত্রাটাই আসলে গুপ্তধন। একদম। এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে, আমাদের নিজেদের জীবনেও কি এমন কোনো ব্যক্তিগত কিংবদন্তি আছে যা আমরা হয়তো নানা ভয়ে বা অজুহাতে অনুসরণ করছি না? ভাবনার বিষয়। এমন কোনো পরিত্যক্ত গির্জা যার নিচেই হয়তো আমাদের আসল গুপ্তধন অপেক্ষা করছে, অথচ আমরা খুঁজছি দূর কোনো পিরামিডের ছায়ায়। আর চারপাশের ওই ছোট ছোট ইশারাগুলো, নিজের ভেতরের ডাক, সেগুলোকে কি আমরা পাত্তা দিচ্ছি, নাকি ওই স্ফুটিক বিক্রেতার মতো অভ্যাসের আরামে পরিবর্তনের ভয়ে নিজেদের গুটিয়ে রাখছি? হয়তো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে আমাদের নিজেদের অ্যালকেমিস্ট হয়ে ওঠার রাস্তাটা।